নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিজয়রত্ন মজুমদারের লেখা দুর্গেয়। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। ধনির ফটকের উপরকার লোহার জাল বেষ্টন করিয়া উঠিয়াছিল মাধবীলতাটি। পার্শ্বের এক দরিদ্রের গৃহের ভগ্ন প্রাচীরলগ্ন অপরাজিতাটি লতাইয়া লতাইয়া মাধবীর সঙ্গে মিশিয়া গিয়াছিল। তারপর একদিন অপরাজিতাটি শুকাইল, হয়তো অযত্নে, হয়তোবা স্বল্পায়ু বলিয়া। শুকাইয়া মরিয়া ঝরিয়া পড়িয়া গেল। দু একটি পত্রহীন শুষ্ক লতা মাধবীর শ্যামল বক্ষে লাগিয়া রহিল। আমাদের গল্প আরম্ভ সেই সময়, কিন্তু কিছু আগের কথা বলা দরকার। বড়লোকের বাড়ির অনেকগুলি বধূর মধ্যে প্রতিমা একটি বধূ। সেজ কি ন কিংবা রাঙা কি এই রকম। আর পাশের ভাঙা বাড়ির গরিবদের ঘরে তরলা একটিমাত্র বধূ। এই দুইটি বধূতে বন্ধুত্ব হইয়াছিল স্বল্পক্ষণ মধ্যে। বন্ধুত্ব স্থায়ী হইয়াছিল বহুদিন। প্রতিমার স্বামী উকিল, বাপেরও পয়সা আছে, ওকালতিতেও বেশ 2 পয়সা আসিতেছে। পাড়ার লোকে বলে জলেই জল বাঁধে। প্রতিমার স্বামীর নাম নরেশ। নামটা জানাইয়া রাখা ভালো, সেই জন্যই বলিলাম। নহিলে স্বেচ্ছায় তো নয়ই, প্রতিমার প্রবল ইচ্ছা সত্ত্বেও তিনি গল্পের বিষয়বস্তুর মধ্যে পা ফেলেন নাই। তরলার স্বামী হৃদয়নাথ কেরানি। কোন অফিসে কর্ম করেন, কত তনখা, তাহা আমরা জানি না, জানিবার চেষ্টাও করি নাই। এইটুকু শুধু জানি তিনি বড় গরিব। একটিমাত্র ছেলে, বছর 5 বয়স, নাম তাপস। প্রতিমার ছেলে মেয়ে নাই, হয় নাই। এই ছেলেটিকে সে ভালোবাসে। নিজের একটা থাকিলে ইহার চেয়ে তাহাকে বেশি ভালোবাসিতে পারিত কিনা সে বিষয়ে তাহার মনে একটা সন্দেহ আছে, এবং আজও সে সন্দেহের নিরসন হয় নাই। বৈকালে ঘড়িতে ঠিক যখন 5টা বাজিত, প্রতিমা এই গরিবদের বাড়িতে আসিয়া বসিত। তরলা ময়দা মাখিত, প্রতিমা গুটি পাকাইত, তরলা সেঁকিত, প্রতিমা রুটি বেলিয়া দিত। কোনো কোনো দিন 1-8টা তরকারিও প্রতিমা রাঁধিয়া দিয়া যাইত। তাহাদের গৃহে ভালো মন্দটা প্রায়ই আসিত। প্রতিমা কিয়দংশ তরলাদের না দিয়া থাকিতে পারিত না। পাড়ার আর 5 বাড়ির নারী খুকিরা হইতে কর্ত্রীরা পর্যন্ত তরলাকে হিংসা করিত। হিংসা করিত তরলার ভাগ্যের নয়, তাহার সখী সৌভাগ্যের। তাহাদের হিংসার বিষেই হোক অথবা তাহার পরমায়ুর অল্পতার জন্যই হোক, তরলা একদিন স্বামী পুত্র ফেলিয়া চোখের কোণে জল লইয়া এই পৃথিবী হইতে চির বিদায় গ্রহণ করিল। হৃদয়নাথ কাঁদিল, তাপস কাঁদিল, প্রতিমাও কাঁদিল। কি জানি কেন সেও বড় কান্নাই কাঁদিল। পাড়ার আর 5 বাড়ির মেয়েরা শোকে সান্ত্বনা দিতেই আসিয়াছিলেন, কিন্তু পারিলেন না। প্রতিমার বাড়াবাড়ি দেখিয়া তরলার দেহের পূর্বেই তাহাদের দেহগুলায় আগুন ধরিয়া গেল। পলায়ন করিয়া বাঁচিলেন। তরলার সবচেয়ে ভালো কাপড়খানি, ভালো জামাটি, ভালো সেমিষ্টি পরাইয়া দিয়া সিঁদুর অলক্তকে চর্চিত করিয়া প্রতিমা সমারোহ করিয়া সখীকে শেষ শয্যায় সাজাইল। এক হাতে চক্ষু মুছিল, অন্য হাতে সাজাইল। চোখের জল রোধ করিতে বারবার পাশের ঘরে উঠিয়া গেল। তারপর যখন যাত্রার সময় হইল, তাপসকে বুকে জড়াইয়া ধরিয়া নিজেদের বাড়ি চলিয়া গেল। বর্ষিয়ানরা বলিয়াছিলেন ছেলে মুখাগ্নি করিবে। প্রতিমা বলিয়া পাঠাইল, না, ওইটুকু কচি ছেলেটাকে শ্মশানে নিয়ে গিয়ে কাজ নেই, হৃদয়বাবুই সে কাজ করবেন। তাহাই হইল।
বোধহয় সার্ভেন্ট অ্যান্ড মেড সার্ভেন্ট অ্যাসোসিয়েশন মারফত সংবাদটা প্রচারিত হইয়াছিল। প্রতিমা একদিন নির্জন মধ্যাহ্নে হৃদয়নাথের শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিল ঝি অতিরঞ্জন করে নাই। তরলার ফটোগ্রাফখানির গলায় সদ্য ফোটা ফুলের মালা তখনও মলিন হয় নাই, সুবাস ঘুচে নাই, পেলবতা নষ্ট হয় নাই। ঝি বলিয়াছে প্রত্যহ প্রভাতে বাবু নিজে বাজারে গিয়া একছড়া করিয়া মালা কিনিয়া আনেন। স্নানান্তে কৌশিক বস্ত্র পরিধান করিয়া মালাটি তরলার প্রতিকৃতির কণ্ঠে দুলাইয়া দেন। পূর্বদিনের শুষ্ক মালাগাছি আফিসে যাইবার সময় পকেটে করিয়া লইয়া যান। পথেই গঙ্গার জলে বিসর্জন দিয়া থাকেন। নিত্যকর্ম মধ্যে ইহাই সর্বপ্রধান। রবিবার ও ছুটির দিনেও এবং বাহিরে কোনো কাজ না থাকিলেও শুধু মালা গাছিকে বিসর্জন দিবার জন্য বাবুকে বাহিরে যাইতে হয়। ঝি কাছেই ছিল, বলিল, বালিশের তলাটা একবার দেখুন না বৌমা। সেখানে আবার কি? বলিয়া প্রতিমা হৃদয়নাথের মাথার বালিশটা তুলিয়া দেখিল। 2-3খানি মলিন শতচ্ছিন্ন পত্রমাত্র, হাতে লেখা তরলার। বিবাহের পর তরলা সম্ভবত কিছুদিন পিত্রালয় ছিল, সেই সময়কার লেখা চিঠি। কারণ প্রতিমা খুব ভালোই জানে তাহার পর পত্র লিখিবার কোনো কারণ বা সুযোগ এই দম্পতির হয় নাই। তরলা সেই যে দিরাগমনে আসিয়াছিল আর এই সেদিন মহাপ্রয়াণ করিল, ইহার মধ্যে একটি দিনও এই প্রায়ান্ধকার ধূমমলিন কক্ষখানি সে ত্যাগ করে নাই। ঝি বলিল, বুঝলেন গা বৌমা, বিছানা আমি ঝাড়িঝুড়ি বটে, বালিশে হাত দেওয়া বারণ। ওয়ার ময়লা হলে বাবু নিজের হাতে খুলে দেন, আমি সাবান দিয়ে দিই। আবার শুকোলে বাবু নিজের হাতে পরান। আমায় বলেই দিয়েছেন, শুধু বালিশে তুমি হাত দিও না বাছা, ওতে আমার দরকারি জিনিসপত্র আছে। জিনিসপত্র তো ওই ছাই 5 কটা লেখন। প্রতিমা ব্যথিত চক্ষু দুটি ফিরাইয়া কি বলিতে গিয়া থামিয়া গেল। এই ছাই 5 লেখনগুলির মূল্য এই শ্রেণীর নারী কি বুঝিবে? ইহারা জীবন্ত মানুষের মূল্যই বড় বোঝে, তা মৃতের হাতের লেখন। প্রতিমার বেদনার্ত দৃষ্টির কোনো সম্মানই শুধু রাখিল না। সোৎসাহে বলিতে লাগিল, ভাবনের কথা কত আর বলবো বৌমা, দেখে শুনে হাসবো কি কাঁদবো তাই শুধু ভাবি। প্রথম প্রথম বুঝলে গা বৌমা, খেতে বসে ভাত, ডাল, তরকারি, মাছ সব সামগ্রী আর্ধেক করে তুলে রাখা হতো। তারপর খাওয়া হয়ে গেলে ছাদে উঠে সেই ভাত, ডাল, তরকারি যত সামগ্রী সব ছাদের ওপর রেখে আসতেন। ও মাস থেকে সেটা বন্ধ হয়েছে। আপিসের মুখ পোড়া সাহেব মিনসেরা বুঝি মাইনে কমিয়ে দিয়েছে, তাই খরচা কমানো হয়েছে। তবু খেতে বসেই সব জিনিস একটু একটু করে আলাদা করে রাখা হয়। বউ তো কত লোকেরই মরে গা, আমাদের বাবুর মতন এমন বাড়াবাড়ি বাপের কালেও কারুকে করতে দেখিনি বাছা। এসব আদিক্ষেতা নয় তো কি বলতো গা বৌমা? আদিক্ষেতা কিনা বৌমা তাহা বলিতে পারিল না, অথবা বলিল না। তাহার মন বলিল, এমন আদিক্ষেতা যদি কেউ তাহার জন্য করে তবে সে 7 জন্ম মরিতেও দুঃখ বোধ করিবে না। ঝি কহিল, বৌমা তো মঙ্গলবারে মরেছিলেন, সেই থেকে বাবু মঙ্গলবার করেন। মাছ খান না, নুন খান না, তেল মাখেন না। ভোরবেলা উঠেই ধূপ ধুনো জেলে ওই ছবির সামনে দাঁড়িয়ে কী সব বিড়বিড় করে বলেন। ছাই 5 পদ্য না কি বলে যে গো, তাই আওড়ান। তপু উঠলেই বলেন, তাপস পেন নাম করো। নিজে পেন নামটা আর করেন না, এই আমার বাবার ভাগ্যি বৌমা। তাহার বাবার ভাগ্যের সহিত প্রতিমার কোনো সম্পর্ক ছিল না, এই রয়টার সহোদরা এখানে এই মুহূর্তে উপস্থিত না থাকিলে প্রতিমা নিজেই গললগ্নিগৃত বাসে ওই সৌভাগ্যবতীর চরণে প্রণাম করিত। জীবদ্দশায় স্বামীর সোহাগ, আদর, পূজা অনেক ভাগ্যবতীই পায়, কিন্তু মরণে এত পূজা কয়জন নারীর ভাগ্যে জোটে? জুটিয়াছিল মমতাজ বেগমের। হৃদয়নাথের অর্থ থাকিলে হয়তো আর একটা তাজমহল গঠিত হইতে পারিত।
চোখের জল গোপন করিবার জন্যই প্রতিমা তাড়াতাড়ি ঘর ছাড়িয়া কোনো দিকে না চাহিয়া রাস্তাটুকু পার হইয়া বাড়ি ঢুকিয়া পড়িল। তাপসের নিদ্রাভঙ্গ হইয়াছিল। প্রতিমার ছোট যা তাহাকে লইয়া ময়ূরের ঘরের সামনে দাঁড়াইয়াছিল। প্রতিমাকে দেখিয়া ছোট যা বলিল, এতক্ষণ একলা ও বাড়িতে কি করছিলে দিদি? প্রতিমার অন্তরখানি তখনও শ্রাবণের ধারা সজল বৃক্ষপত্রের মতো কাঁপিতেছিল। বলিল, একটা জিনিস দেখছিলুম ছোট, তোকেও একদিন দেখিয়ে আনব। তাপস, এসো বাবা, খাবে এসো। এই বলিয়া তাপসকে বুকে চাপিয়া ধরিয়া চলিয়া গেল। কথা বাড়াইবার মতো শক্তি সামর্থ্য তাহার ছিল না। দূর পথে গরুর গাড়ি যেমনভাবে চলে, অলস মধ্যাহ্নে শহরের রাস্তায় বেতো ঘোড়ার ছ্যাঁকড়া গাড়ি যেভাবে চলে, কেরানি হৃদয়নাথবাবুও সেইভাবে চলিতেছেন। আফিসে যান, আসেন, উড়ে বামুন একটি রাখিয়াছেন, যা রাঁধিয়া দিয়া যায় খান। মশারি টাঙাইয়া, হারিকেন সাজাইয়া, শিয়রে জানালার পটিতে জলের গ্লাস রাখিয়া, জলভরা বাটির ওপর রেকাবে তাপসের জন্য একটি বা দুইটি সন্দেশ রাখিয়া যান। দিন এবং রাত্রি অবাধে চলিয়া যায়। প্রতিমা আগেও আসিত, এখনও আসে। সকালে আসিয়া উড়ে বামুনকে রন্ধনাদি সম্পর্কে আবশ্যকীয় উপদেশ দান করিয়া তাপসকে লইয়া চলিয়া যায়। সন্ধ্যার পূর্বে আসিয়া ঠাকুরের সঙ্গে আর একবার বকাঝকা করিয়া তাপসকে তাহার পিতার জিম্মায় রাখিয়া দিয়া যায়। লজ্জার আতিশয্য এই মেয়েটির কোনোদিনই ছিল না, আজও নাই। আগে দরকার হইত না, হৃদয়নাথের সঙ্গে বিশেষ কথা কহিত না। এখন দরকার হয়, কথা বলে। কথা যদি বেশিক্ষণ বলিতে হয় তাও বলে। হাসির কথা হইলে হাসে, দুঃখের কথা উঠিলে চক্ষু দুটি ছলছল করিয়া ওঠে, ম্লান মুখে চলিয়া যায়। পাড়ার দূরদৃষ্টি সম্পন্না নারীরা জনান্তিকে বলা বলি করেন, বড় লোকের বড় কথা। প্রতিমার এক যা কথাগুলা কোথায় কাহার কাছে শুনিয়াছিলেন। প্রতিমাকে বলিতে গেলে বাধা দিয়া প্রতিমা বলিয়াছিল, কাজ নেই ভাই শুনে, আমার আবার গায়ের চামড়া বড্ড নরম, শুনলেই ফোসকা পড়বে। যা হাসিয়াছিল। প্রতিমার ভিতরে একটু দুষ্টামি যে ছিল না তা নয়, জায়ের সঙ্গে ওই কথা হওয়ার পর হইতেই যখনই সে এ বাড়িতে আসিত বা এ বাড়ি হইতে যাইত, বেশ খানিক শোরগোল করিত। আশেপাশের খড়খড়িগুলাকেও সে যেন জানান দিয়া যাইত। উড়ে ঠাকুর বিনা নোটিশে একদিন বৈকালে কামাই করিয়া বসিল। বাবুর ফিরিবার সময় হইয়াছে বুঝিয়া উনান ধরাইয়া ঝি চায়ের জল বসাইয়া দিয়া কিংকর্তব্য বিমূঢ়াবস্থায় বসিয়া ভাবিতেছে, তাপসের হাত ধরিয়া প্রতিমা আসিয়া দাঁড়াইল। ঝি দুঃসংবাদ জ্ঞাপন করিলে প্রতিমা বলিল, তার আর কি শুধু, আমাদের বাড়ি তো আছে। তুমি এক কাজ করো, আমাদের ঠাকুরকে একবার ডেকে আনো। বুড়ো ঠাকুরকে নয়, তার সঙ্গে আমি বকতে পারবো না। নরসিং ঠাকুরকে আমার নাম করে ডেকে আনো। নরসিং ঠাকুর উপদেশ গ্রহণ করিয়া চলিয়া গেল এবং কিছুক্ষণ পরে ডিশে ডিশ চাপা দিয়া কিঞ্চিৎ খাদ্যদ্রব্য লইয়া ফিরিয়া আসিল। হৃদয়নাথ আসিলেন। প্রতিমা চা প্রস্তুত করিয়া স্বহস্তে খাবার সাজাইয়া সামনে আসিয়া বলিল, আজ আপনার ঠাকুর অ্যাবসেন্ট। হৃদয়নাথের মুখ শুষ্ক হইল। বলিল, তাই তো, ভারী মুশকিল তো। প্রতিমা একটু হাসিয়া কহিল, মুশকিল বই কি, তবে কথা এই, উকিল, কেরানি, মাস্টার, ব্যারিস্টার, উড়ে বামুন, ঠিকেঝি একদিন না একদিন সকলেই কামাই করে। তা করে, কিন্তু খবর দিয়ে হঠাৎ অসুখ বিসুখ হলে খবর দেওয়া তাদেরও ঘটে না হয়তো। হৃদয়নাথ চিন্তিত মুখে বলিলেন, তা বটে। প্রতিমা মৃদু মৃদু হাসিতেছিলেন। কহিল, অত ভাববেন না, বরং উইদাউট নোটিশে কামাই করলে মাইনে কাটবার আইন থাকলে কাটতে পারেন। চা খেয়ে নিন, মুশকিল আসানের ব্যবস্থা আছে।
হৃদয়নাথ উদ্বিগ্ন হইয়া বলিলেন, না না, সে কিছুতে হবে না। আপনি যে আগুন তাতে গিয়ে শরীর খারাপ করবেন, সে আমি কিছুতে হতে দেব না। না, শরীর খারাপ করব না। ঝি একটা পেতলের হাঁড়িতে ভাতে ভাত চড়িয়ে দিক না, আমি নামিয়ে নিতে পারবখন। পারবেন তো? হাত পুড়িয়ে বসবেন না তো? হাসি মুখে কথাটা বলিয়াই প্রতিমার মুখ মলিন হইয়া গেল। কয়েক মাস পূর্বের কথা। তরলা তখন খুব অসুখ, প্রায় শয্যাশায়ী। ঠাকুর তখনও পাওয়া যায় নাই, চেষ্টা চলিতেছে। সেই সময়ও তরলা মরিতে মরিতে উঠিয়া ভাতের হাঁড়িটি নামাইয়া দিয়া যাইত। এক একদিন প্রতিমাও নামাইয়া দিয়া গিয়াছে। অল্প বয়সের, সমবয়স্ক, অধিক বয়স্ক অনেক গৃহিণীকে প্রতিমা দেখিয়াছে, মিশিয়াছে, কিন্তু কর্তব্যে এমন অবিমিশ্র নিষ্ঠা প্রতিমা আর দেখে নাই। তরলা ঘরখানিকে এমন করিয়া রাখিত, তুচ্ছ গামছাখানিকেও এমন যত্নে পাঠ করিত, বিছানাটিকে এমন সুচারু করিয়া পাতিত যে মনে হইত যেন ভক্ত পৌত্তলিকও তাহার দেবতার জন্য তেমনটি করিয়া করিতে পারে না। সেই যে কণ্টকাকীর্ণ পথে বুক পাতিয়া দেওয়া বলে, এই লোকটির জন্য তরলা তাহাও পারিত। হৃদয়নাথ সকালে টিউশনি করিতে চলিয়া যাইতেন। রান্না বান্না, ঘরদুয়ারের সব কাজ করিয়া বধূটি কোন ফাঁকে যে তাহার জুতাটিও কালি লাগাইয়া বুরুষ করিয়া রাখিয়া দিত, আশ্চর্য। এতটা করিতে হইত না বটে, কিন্তু তরলা দৃষ্টান্তে প্রতিমা নরেশচন্দ্রের অনেকগুলি কাজ নিজের হাতেই টানিয়া লইয়াছিল। হৃদয়নাথকে জলখাবার খাইতে দিয়া তরলা জলের গ্লাসটি মাটিতে নামাইত না, ধরিয়া দাঁড়িয়া থাকিত। খাওয়া হইলে হাতে জল ঢালিয়া দিত। যে পায় নাই তাহার হয়তো দুঃখ হয় না, সে হয়তো এ অভাব মর্মে মর্মে অনুভব করে না। যে পাইয়াছে এবং পাইয়া যে হারাইয়াছে, তাহার দুঃখ অপরিসীম। জানি না, বুঝি না, বুঝিতে পারি না পুরুষে সে দুঃখের পরিমাপ করিতে পারে কিনা, কিন্তু নারী কাঁদিয়া মরে। প্রতিমা চায়ের বাটিটি হাতে করিয়া দাঁড়াইয়া রহিল। হৃদয়নাথের হাতে বাটি তুলিয়া দিয়া তবেই যেন সে আরাম অনুভব করিল। চা পানান্তে চায়ের বাটিটি নামাইয়াছে মাত্র প্রতিমা ছোট একটি রেকাবিতে চারিটি পান আনিয়া ধরিল। একদিন ছিল যেদিন ঠিক এমনই ভাবে ওই রেকাবিতেই পান লইয়া আরেকটি নারী সামনে আসিয়া দাঁড়াইত। আজকাল ঝি সন্ধ্যার ও রাত্রের পান সাজিয়া ডিবায় ভরিয়া রাখিয়া দিয়া যায়। চায়ের পরে 2টি খাওয়া হয়, রাত্রের জন্য 2টি রাখিয়া দেওয়া হয়। প্রতিমা তাপসের হাত ধরিয়া চলিতে চলিতে বলিল, আপনি তো 9টার সময় খান না? হৃদয়নাথ কুণ্ঠিতভাবে কহিলেন, হ্যাঁ, 9টা, 9:30, এমন বাঁধাবাঁধি কিছু নেই। আচ্ছা, বলিয়া প্রতিমা চলিয়া গেল। হৃদয়নাথ শূন্য ঘরে প্রদীপের কাছে বসিয়া সংবাদপত্র পাঠে মনোনিবেশ করিলেন। কিয়ৎপরে বড়বাড়ির ভৃত্যের কোলে চড়িয়া তাপস ফিরিয়া আসিল। ভৃত্য জানাইয়া গেল তাপসবাবুর আহারাদি হইয়া গিয়াছে। পিতা পুত্রকে কাছে বসাইয়া প্রশ্নের পর প্রশ্নে ব্যতিব্যস্ত করিয়া তুলিলেন। কি খাইয়াছে, কতখানি খাইয়াছে, স্বহস্তে খাইয়াছে অথবা কাহারও সাহায্য গ্রহণ করিতে হইয়াছে, এমনই সব একান্ত অনাবশ্যক ও নিরর্থক প্রশ্ন করিয়া শেষকালে জিজ্ঞাসিলেন, হ্যাঁ রে তাপস, আমাকে খেতে যেতে হবে কিনা তোর মাসিমা কিছু বলে দিয়েছে নাকি? না বাবা, ঘুম পেয়েছে বাবা। হৃদয়নাথ তাহাকে বিছানায় শোয়াইয়া দিয়া আস্তে আস্তে তাহার গায়ে হাত বুলাইয়া দিতে লাগিলেন। তাপস অবিলম্বে ঘুমাইয়া পড়িল। কয়েকটি সন্তানকে যমের হাতে তুলিয়া দিতে হইয়াছিল। দম্পতির হৃদয় ভরা স্নেহ উজাড় হইয়া এই শিশুটির উপর বর্ষিত হইয়াছিল। একজন তো মায়াপাশ ছিন্ন করিল, অপরজন যক্ষের ধন আগলাইয়া পড়িয়া আছে। 9টা বাজিতে তখনও বিলম্ব আছে। দ্বারে কড়া নড়িয়া উঠিল। হৃদয়নাথ বুঝিলেন আহারের আহ্বান আসিয়াছে। মশারিটা ভালো করিয়া গুঁজিয়া দিয়া ঘরের বাহিরে আসিলেন।
যে চাকর তাহাকে ডাকিতে আসিয়াছে তাহাকে তাপসের কাছে অবস্থান করিবার আদেশ প্রতিমা নিশ্চয়ই দিয়াছেন ভাবিয়া, যদিচ বিশ্বাসী চাকর, তথাপি সাবধানের বিনাশ নাই চিন্তা করিয়া আবার ঘরে ঢুকিয়া মানিব্যাগটা বাক্সের মধ্যে বন্ধ করিয়া বাহিরে আসিলেন। কড়া তখন খুব জোরে নড়িতেছে। দ্বার খুলিয়া হৃদয়নাথ যাহা দেখিলেন তাহা যেমন অভাবনীয় তেমনি আশ্চর্যজনক। প্রতিমা দুই হাতে সজ্জিত ও আবৃত আহার্য সমেত প্রকাণ্ড থালা লইয়া দাঁড়াইয়া আছে। তাহার সঙ্গের ভৃত্যের হাতে একটি জলের গ্লাস ও একখানি কার্পেটের আসন। প্রতিমার হাত দুখানি যে ভারিয়া গিয়াছিল তাহার মুখ দেখিয়াই তাহা বোঝা গেল। ক্লিষ্ট আননে হাসি আনিয়া প্রতিমা জিজ্ঞাসিল, ঘুমিয়ে পড়েছিলেন বুঝি? হৃদয়নাথ কুণ্ঠিত স্বরে কহিলেন, না, ঘুমোইনি, কিন্তু আপনি এসব বয়ে আনতে গেলেন কেন? ঠাকুরকে দিয়ে পাঠালেই তো হতো, কিংবা আমিও তো অক্লেশে যেতে পারতুম। প্রতিমা বলিল, উনিও আসছিলেন, তারপর মনে হলো কাল শনিবার, টালিগঞ্জের রেশ, ঘোড়াদের ঠিকুজি কুষ্টি খুলে বসে পড়লেন। আমায় বললেন, তুমিই খাইয়ে এসোগে। হৃদয়নাথের কুণ্ঠার অবসান তখনও হয় নাই। পুনশ্চ বলিলেন, আমায় খবর পাঠালে আমিই যেতুম, না হয় ঠাকুরকে দিয়ে খাবার পাঠালেও হতো, নিজে কেন এত কষ্ট করা? প্রতিমা সে কথার জবাব না দিয়া ভৃত্যের দ্বারা আসন পাতাইয়া, জলের ছিটা দেওয়াইয়া, থালা নামাইয়া ঢাকাগুলি খুলিতে খুলিতে বলিল, বসুন। চাকরকে বলিল, তুমি যাও হরি, একটু পরে কদমকে পাঠিয়ে দিও, সগরি নিয়ে যাবে। বলিয়া মশারির চাল হইতে পাখাখানি পাড়িয়া আসিয়া বসিল। মশারির ভিতরে ছোট্ট একটি বালিশে মাথা রাখিয়া তাপস ঘুমাইতেছিল। পার্শ্বের বড় বালিশটার উপর কয়েকটি ফুল্ল মল্লিকা। বালিশের নিম্নে কি আছে তাহা প্রতিমা জানিত। আপনা হইতেই চক্ষু দুটি উঠিয়া তরলার ছবিখানিতে পড়িল। তরলা যেন নবরা বধূর মতো কুন্দ ফুলের মালা পরিয়া সলজ্জ দৃষ্টিতে চাহিয়া রহিয়াছে। হৃদয়নাথ আড়ষ্ট হইয়া বলিয়া উঠিলেন, ও কি, আপনি বাতাস করতে বসবেন নাকি? প্রতিমা কেরোসিনের আলোটি উজ্জ্বল করিয়া দিল। আনত মুখে হাসিয়া বলিল, দোষ কি? না না, দোষের কথা নয়, কিন্তু দরকার হয় না। প্রতিমা বলিতে যাইতেছিল, আগে দরকার হতো, কিন্তু থামিয়া গেল। যে অগ্নি ভিতরে ধিকি ধিকি জ্বলিতেছে তাহাতে বায়ু সঞ্চারিত করিয়া লাভ কি? কহিল, আপনি তো তরকারিতে খুব ঝাল খান, আমি ঠাকুরকে ঝাল দিয়ে সব তরকারি আলাদা আপনার জন্য করতে বলে দিয়েছিলাম, দেখুন তো কেমন করেছে। হৃদয়নাথ মাংসের কালিয়াটা চাকিয়া কহিলেন, চমৎকার রেঁধেছে, ভারী সুন্দর হয়েছে। ওটা কিন্তু ঠাকুর রাঁধেনি। তাহার বলার ভঙ্গিতে হৃদয়নাথের মনে হইল এটা প্রতিমাই রাঁধিয়াছে। বলিলেন, এটা আপনি রেঁধেছেন বুঝি? প্রতিমা কথা বলিল না, আনত হাসি মুখ আরও নত করিল মাত্র। আপনি কি মাঝে মাঝে রাঁধেন? প্রতিমা অপরাধীর মতো নিম্নকণ্ঠে কহিল, না। হৃদয়নাথ ডিমের কচুরি খাইতেছিলেন, বলিলেন, এমন সুন্দর কচুরি আমি কখনো খাইনি কিন্তু। প্রতিমা জিজ্ঞাসা করিল, ভালো হয়েছে? হৃদয়নাথ হাসিয়া বলিলেন, শুধু ভালো হয়েছে বললে ঠিক বলা হবে না, তার চেয়ে ঢের বেশি ভালো। এটাও ঠাকুরের তৈরি বলে মনে হচ্ছে না। প্রতিমা কথা কহিল না, কিন্তু নত ননা নারীর মুখখানিতে তৃপ্তির যে লালিমা ফুটিয়া উঠিল তাহাতেই হৃদয়নাথ তাহার প্রশ্নের উত্তর পাইলেন। সে ভাষা পাঠ করিতে সেই ভাগ্যবানই পারে যাহাকে কেহ কোনোদিন এমন করিয়া আহার করাইয়াছে। ব্যঞ্জনের সুস্বাদে অথবা শুষ্ক হৃদয়ে স্নেহ সলিল সম্পাতে আহার্য বস্তু এমন রুচিকর হইয়া উঠিল তাহা আমরা বলিতে পারি না। বলিতে পারে একমাত্র সেই, এমন করিয়া খাইবার সৌভাগ্য
জীবনে যাহার একটি দিনও হইয়াছে। হৃদয়নাথ কহিলেন, আজ আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে। প্রতিমা নীরবে পাখার বাতাস করিতে লাগিল। জলের গ্লাসটি আসনখানি পর্যন্ত এনেছেন। প্রতিমা নীরব। নরেশবাবুর খাওয়া হয়ে গেছে? না, এইবার হবে। তবে আপনি আর দেরি করবেন না, যান। ঝি এসে সক্রি নিয়ে যাবেক্ষণ, আপনি যান। প্রতিমা লজ্জারুণ মুখে কহিল, ব্যস্ত হতে হবে না, আপনার খাওয়া হোক না, তারপরে যাব। হৃদয়নাথ হঠাৎ সোজা হইয়া বসিয়া বলিলেন, আমার খাওয়া হয়ে গেছে। ওহ, এতক্ষণ ধরে আমি কখনো খাইনি বোধহয়। প্রতিমা হাসিয়া কহিল, আমার দেরি হয়ে যাচ্ছে বলে খাওয়া হয়ে গেল নাকি? কিন্তু আমার দেরি হয়নি। না না, কত আর খাবো। হৃদয়নাথ জল খাইয়া উঠিয়া পড়িলেন। কলতলা হইতে আচমন শেষ করিয়া ফিরিয়া আসিয়া দেখিলেন প্রতিমা স্বয়ং এঁটো বাসনপত্রগুলি গুছাইয়া তুলিতেছে। শশব্যস্তে কহিলেন, ও আপনি করছেন কি? হ্যাঁ, এমন আর কি। বলিয়া প্রতিমা সেগুলিকে বাহিরের বারান্দায় রাখিয়া আসিয়া স্থানটি পরিষ্কার করিতে করিতে কহিল, কদম তো এখনো এলো না, কখন তার ফুরসত হবে তারও ঠিক নেই। ততক্ষণ আপনাকে কেন আটকে রাখি? ওই যে পানের ডিবে ওখানে রেখেছি। রূপার ডিবা, উপরে নাম লেখা নরেশ প্রতিমা। হৃদয়নাথ পান খাইতে লাগিলেন। প্রতিমা বলিল, এইবার আমি যাই, আপনি দৌড় বন্ধ করবেন, চলুন। চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। প্রতিমা হাসিয়া বলিল, তার দরকার নেই। ৩-৪খানা বাড়ির মেয়ে ও পুরুষ যারা আমার আশাপথ চেয়েছিলেন, যাওয়া পথ থেকেও যে চোখ তুলে নেননি তা আমি দিব্যি করে বলতে পারি। কথাগুলি যে শুনিল তাহার মুখখানা নিমেষে অন্ধকার হইয়া উঠিল, কিন্তু যে বলিল তাহার পাতলা ঠোঁট দুখানিতে হাসি শরতের রৌদ্রের মতো ঝিকমিক করিতে লাগিল। ইহারই ঠিক পূর্বের দিন পুনর্বার বিবাহের কথা পাড়িয়া আপিসের আশুবাবু এক প্রকার ধমকি খাইয়াছিলেন। দিন ২ পরে আপিসের টিফিন কামরায় বসিয়া নিভৃতে আশুবাবু যখন তাহার ভগ্নীটির রূপ ও গুণগ্রামের সুদীর্ঘ ফিরিস্তি পেশ করিলেন, শ্রোতাটির সে উষ্ণতা তো ছিলই না, অধিকন্তু একটু আগ্রহও যেন প্রকাশ পাইল। আশুবাবুর ভগ্নী সুলতার বয়স ১৬ পার হইয়াছে কি হয় নাই বটে, কিন্তু কাজকর্মে সাংসারিক দক্ষতায় তাহার তুলনা মেলা ভার। আশুবাবু কিছুই খরচ করিতে পারিবেন না, তাই নতুবা সুলতার মতো মেয়ে কোনো বনেদি রাজা রাজরার ঘরে পড়িলেই যেন ঠিক মানাইত। হৃদয়নাথবাবু শুনিয়াই গেলেন, প্রতিবাদও করিলেন না, কোনো প্রশ্নও করিলেন না। আশুবাবু সেদিনের মতো নিরস্ত হইলেন। চারে মাছ আসিয়াছে জানিতে পারিলে ছিপারি চুপ করিয়া যায়। হৃদয়নাথের বয়স ৪০, ৪১ অথবা ৪২, ৪৫ যে নয় ইহা ঠিক। একদিন আশুবাবু বলিলেন, ৪০ আবার বয়স? আজকাল লোকে তো বিয়েই করে থাকে ৪০-৪২-এ। আগে ৪০ বছরটা দোষের ছিল, কারণ চাল সে ধরত, চশমা নিতে হতো। আর এখন চশমার কথা আর বলবেন না মশাই, ১০ বছরের ছেলের চোখেও চশমা। এই তো আমাদের আফিসে কটি ছোকরা এপ্রেন্টিস এসেছিল, বয়স ২০-২১-এর বেশি হবে না, টাটকা গ্র্যাজুয়েট সব। দেখেছিলেন তো, চোখে সব হরেক রকমের চশমা, সোনার নিকেলের, কচ্ছপের খোলার, আলুর খোসার, কত রকমের। সেদিনও কাটিল। তাপস কুমার কি ভাবিবে? নূতন মাকে কি সে প্রসন্ন মনে গ্রহণ করিতে পারিবে? তা যদি না পারে? আশুবাবু এ সমস্যারও সুন্দর সমাধান করিলেন। কহিলেন, হা ঘরে ঘরের মেয়ে আনলে ছেলে মেয়ের দুর্দশার সীমা থাকে না। সুলতা ছেলে মেয়ে অন্ত প্রাণ। আমার ৩-৩টে ছেলে আর ৪-৪টে মেয়েকে সেই তো মানুষ করেছে মশাই। তার বৌদি তো খালাস হয়েই খালাস। তার উপর সুলতা আপনার তাপস কুমারকে জানে। যেদিন থেকে তাপস মাতৃহীন হয়েছে
সেদিন থেকে প্রায়ই সে তাপসের খোঁজ নেয়। আমার মুখে শুনেছে কিনা সব। আশুবাবুর সহকর্মীরা প্রায়ই জিজ্ঞাসাবাদ করেন, কতদূর এগুলো আশুবাবু? আশুবাবু বলেন, চার খাচ্ছে, ফুট দিচ্ছে, চানাচ্ছেও বটে, সুতোতেও গা লাগছে, এই গপ করে টোপ ধরল বলে। আশুবাবুর ভবিষ্যৎবাণী ফলিতে বিলম্ব হইল না। একদিন সকালে তাপস প্রতিমাকে গিয়া বলিল, মাসিমা, বাবা দুদিন বাড়ি আসবেন না, আমি আপনার কাছে থাকব। প্রতিমা তাহাকে জানুতে জড়াইয়া ধরিয়া নত হইয়া মুখচুম্বন করিয়া বলিল, বেশ তো বাবা, থাকবেই তো, কিন্তু তোমার বাবা কোথায় যাচ্ছেন তপু? তোমার নতুন মা আনতে নয় তো? তাপস আশ্চর্যে কহিল, নতুন মা কোথায় মাসিমা? তা তো জানি নে বাবা, হয়তো আছেন কোথাও। তোমার বাবা তো এখনো আফিস যাননি, জিজ্ঞেস করে এসো তো বাবা, তিনি কোথায় যাচ্ছেন। তাপস ছুটিয়া গেল, ছুটিয়া ফিরিল, বলিল, বাবা বাগনান যাচ্ছেন, সেখানে তার আফিসের এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন। প্রতিমা হাসিয়া বলিল, সোনা ফেলে আঁচলে গেরো, তোমাকে বাদ দিয়ে নেমন্তন্ন? নিমন্ত্রণের ব্যাপারটা প্রতিমার ভালো লাগিল না, কিন্তু সে সম্বন্ধে আলোচনাও সে করিল না। আর করিবেই বা কাহার সঙ্গে? কেনই বা করিবে? মাহারা এই ছেলেটিকে দুরাত্রি বুকে চাপিয়া খুব ঘুমাইল। তাপস ছুটিতে ছুটিতে আসিয়া খবর দিল, মাসিমা, আমার ঠাকমা এসেছে। প্রতিমা বিস্মিত হইয়া বলিল, তোমার ঠাকমা আছেন তা তো জানতাম না তপু। তুমি দেখবে এসো না মাসিমা, সাদা ধপধপ করছে চুল, একটিও দাঁত নেই, চোখে চশমা, এই এত মোটা। এসো না মাসিমা। চলো যাই। বলিয়া প্রতিমা তাপসের হাত ধরিয়া এ বাড়িতে আসিল। নবাগতা রান্নাঘরে রোয়াকে বসিয়া ঠাকুরের নিকট রান্না বাড়ার হিসাব নিকাশ বুঝিয়া লইতেছিলেন। প্রতিমা আসিয়া রোয়াকের নিচে দাঁড়াইয়া দুই হাত কপালে ঠেকাইয়া নমস্কার করিল। ইহার বেশি পারিল না। তাপস এইভাবে পরিচয় করাইয়া দিল, ঠাকমা চশমার ভেতর থেকে কুতকুত করে দেখছে, কিন্তু চিনতে পারছে না। আমার মাসিমা গো, আমার মাসিমা। ঠাকমা বলিলেন, বসো বাছা, বসো, তোমাদেরই বুঝি এই বড় বাড়িটা? প্রতিমা উত্তর দিল না, অনাবশ্যক বলিয়া। তাপসের নিকট এই প্রসঙ্গ খুবই সাধু। সে পরম উৎসাহে বলিতে লাগিল, দুটো মস্ত মস্ত ময়ূর আছে বুঝলে ঠাকমা, পেখম ধরলে কি সুন্দর দেখায় না মাসিমা? হ্যাঁ বাবা। এখন আর পেখম ধরে না কেন মাসিমা? ওরা শুধু বর্ষাকালে মেঘ দেখলে পেখম তুলে নাচে। আর সেই তোমার হিরে মনটা ময়ূর দেখলেই চেঁচায় না মাসিমা? হ্যাঁ বাবা। তোমার কাকাতুয়াটা ভালো নয় মাসিমা, আমায় দেখলেই দূর দূর করে চেঁচায়। প্রতিমা তাপসকে বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিল, ছি বাবা, ও কথা কি বলতে আছে? কাকাতুয়াটা সবাইকেই দূর দূর বলে। তোমার বড় মাসিমা ওকে দু চক্ষে দেখতে পারেন না, দেখলেই দূর দূর করেন, ও তাই শিখে নিয়েছে। আচ্ছা মাসিমা, মেসোমশাই বিলেত থেকে যে কুকুরটা এনেছেন, সেটার বাচ্চা হলে আমায় একটা দিতে বলো না। তুমি বলো না বাবা। আমি বলতে পারবো না, তুমি বলো। ঠাকমা প্রশ্ন করিলেন, ছেলেটা বুঝি তোমার খুব ন্যাওটো? প্রতিমা এ কথারও উত্তর দিল না, আরেকটু জোরে তাপসকে কোলে চাপিল। হৃদয়নাথ ঘরের মধ্যেই ছিলেন, কিন্তু বাহিরে আসিলেন না। এমন ঘটনা কখনো ঘটে নাই। প্রতিমা আসিলে শতকর্মে ব্যাপৃত থাকিলেও বাহিরে আসিতেন। কোনো কথা না থাকিলেও দুটো কথা কহিতেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়, যেদিন তরলার সঙ্গে প্রতিমার ভাব হইয়াছিল সেই দিন হইতেই ইহাই ঘটিত। তরলার মৃত্যুর পরেও ইহার ব্যতিক্রম ঘটে নাই। এই সাধারণ ভদ্রতা
ও শিষ্টাচারের অভাব আজই ঘটিল, এবং ইহা স্বাভাবিক নয়, স্বাভাবিক হইতে পারে না। ভাবিতে ভাবিতে প্রতিমা উঠিল। আপনি বসুন বলিয়া আবার 2 হাত কপালে ঠেকাইয়া বিদায় লইল। তাপস সঙ্গে আসিয়াছিল, সঙ্গেই গেল। তাপসের যাওয়া আসা কমিয়া আসিল, প্রতিমা ইহাও লক্ষ্য করিতেছিল, কিন্তু কারণ অনুসন্ধানের ইচ্ছা বা প্রবৃত্তি তাহার ছিল না। নরেশ বলিতেন, ডেকে পাঠালেই তো পারো, সে হয়তো নতুন ঠাকমা পেয়ে সকল সময় আসে না, তুমি ডাকলেই আসবে। প্রতিমা ডাকিল না। একটা ছেলেকে সর্বদা বুকে পিঠে করিয়া রাখিতে ইচ্ছা হয় সত্য, কিন্তু ভগবান যাহাকে বঞ্চিত করিয়াছেন তাহার কোন চেষ্টা কবে সফল হয়। কয়েকদিন পরে মধ্যাহ্নে শাঁখ বাজিয়া উঠিতেই পাড়ার লোকে আসল ব্যাপার চাক্ষুষ করিল। হৃদয়নাথ বিবাহ করিয়া বধূ লইয়া গৃহে আসিলেন। প্রতিমা সেলাই করিতেছিল, তাহার ছোট যা আসিয়া বলিল, ওমা দিদি, তুমি বুঝি কিছুই দেখনি? তরলার বর যে বিয়ে করে বউ নিয়ে এলো গো। কথাটা যে সত্য মনে মনে তাহা উপলব্ধি করিয়াও যেন সত্য নয়, যেন বিশ্বাস হয় না, এইভাবে প্রতিমা জিজ্ঞাসু নেত্রে ছোট যার মুখের পানে চাহিয়া রহিল। অশিক্ষিতা বর্ণ পরিচয় জ্ঞানহীনা সধুজির কথা তাহার মনে পড়িয়া গেল। সধু বলিয়াছিল, ভাবন দেখে আর বাঁচি নে মা। তবু কি বিশ্বাস হয়? না বিশ্বাস করিতে প্রবৃত্তি হয়? আহার্যের অর্ধাংশ উৎসর্গ করার কথা, শিয়রের বালিশের নিচে সযত্নে রক্ষিত সেই লেখন কটির কথা, নিত্য প্রভাতে প্রতিকৃতি কণ্ঠে পুষ্পমাল্যদানের কথা, মাগো কেমন করিয়া সব মিথ্যা হইয়া গেল। প্রতিমার চোখের নিচে জল টলটল করিতে লাগিল। পদ্মার পাড়ের হর্ষ যেন চক্ষুর পলকে নদী গর্ভে বিলীন হইয়া গেল। ছোট যা অতশত বুঝিল না, কহিল, চলো না ভাই দিদি, বউ দেখি গে। প্রতিমা সেলাইটা সরাইয়া রাখিয়া বলিল, দূর, বুড়ো মিনসের বউ দেখতে যেতে লজ্জা করে না? দিদির এক কথা, যে বিয়ে করে আনলে তার লজ্জা করল না, যে দেখবে তার হবে লজ্জা। আমি জানালা দিয়ে দেখেছি দিদি, মন্দ নয়, বেশ বউটি হয়েছে। এরই মধ্যে দেখেছিস, তবু আবার যেতে চাচ্ছিস যে? কাছে গিয়ে দেখতে ইচ্ছে হয় না? আমার হয় না। হ্যাঁ রে ছোট, বউয়ের বয়স কত? কত আবার, 16-17। বলিস কি রে, মিনসে পাগল নাকি? 40-45 বছরের বুড়ো একটা 16 বছরের কচি মেয়ের সর্বনাশ করলে? এটা আমাদের বাংলাদেশ কি না? বাংলাদেশে সবই সম্ভব। মেয়ের বাপ মাও দেখে শুনে সর্বনাশ করতে দেয়। আশ্চর্য। সর্বনাশ কেন করবে দিদি? বিয়ে করেছে, আর বুড়ো কোণে পাবেই বা কোথায় বলো? প্রতিমা বলিল, বিধবা বিয়ে করলেই পারত। বয়স্কা বিধবার তো অভাব ছিল না দেশে। ঘন ঘন শাঁখ বাজিতেছিল। ছোট বলিল, তুমি যাবে না তো? আমি যাই ভাই, জানলা দিয়ে দেখি গে। প্রতিমা কিছুই বলিল না। একটু পরে তাপস আসিয়া বলিল, মাসিমা, আমার নতুন মা এসেছে, এসেই আমায় কোলে নিয়েছে। নতুন মা খুব ফর্সা মাসিমা, বাবা তোমায় ডাকছেন মাসিমা। পাছে চক্ষু দুটি ফাটিয়া জল বাহির হইয়া পড়ে, প্রতিমা তাপসের পানে চাহিতেও পারিল না। নত চক্ষু মাটিতে নিবদ্ধ করিয়া রুদ্ধ কণ্ঠে কহিল, আমায়? না বাবা, তুমি ভুল শুনেছ। আমার ভুল? কখনো নয়। বাবা বললেন মাসিমাকে বলে এসো তাপস। আমি যাই মাসিমা। তরলার কথা মনে পড়িয়া গেল কিনা জানি না, প্রতিমার টানা টানা ডাগর চোখ দুটি জলে ভরিয়া আসিল। 2 হাতে একটিবার মাত্র তাপসকে বুকে চাপিয়া মুখে চুমা দিয়া ছাড়িয়া দিল। তাপস চলিয়া গেল। নরেশ বলিলেন, হৃদয়বাবু আবার বিয়ে করে মরতে গেলেন কেন এ বয়সে? প্রতিমা খড়ের আগুনের মতো হঠাৎ জ্বলিয়া উঠিয়া বলিল, তুমি হলেও তাই করতে গো, করবেও হয়তো।
নরেশ হাসিয়া বলিলেন, সে তখন দেখা যাবে। সুলতা বলিল, তপুর যে আজ জন্মদিন তা তো তুমি আমাকে বলনি। হৃদয়নাথ ম্লান মুখে অপরাধ স্বীকার করিয়া বলিলেন, আমারও মনে ছিল না। রোয়াকে কাপড়, জামা, জুতা ও নানাবিধ আহার্য রক্ষিত। ও বাড়ির ঝি কদম রোয়াকের নিচে বসিয়া বলিল, ওই থালা টালাগুলো খালি করে দাও বৌমা। তাপস নূতন কাপড়, নূতন জামা, জুতা পরিয়া মাসিমাকে প্রণাম করিয়া আসিল। সাজসজ্জা সমস্ত তাহারই দেওয়া। তাহার পছন্দের তারিফ সে নিজেও না করিয়া পারিল না। মনে মনে বারবার বলিল, তপুকে কি সুন্দরী না মানাইয়াছে। তাপস মাথা নিচু করিয়া দাঁড়াইয়াছে বটে, কিন্তু সে যে শান্ত ও স্থির নহে, বরং অতিমাত্রায় চঞ্চল, যেন ছুটিয়া চলিয়া যাইতে পারিলেই বাঁচে। প্রতিমার তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাও ধরা না পড়িয়া পারিল না। হঠাৎ একটা কথা জিজ্ঞাসা করিয়া বসিল, তপু, কাপড় জামা তোমায় কে পরিয়ে দিলে? তপু সানন্দে কহিল, কেন, আমার নতুন মা। প্রতিমা বলিতে গেল, আমার কাছে কেন এলে না বাবা? আমি আরও ভালো করে সাজিয়ে দিতুম। তাহার কথা শেষ হইবার আগেই তাপস বলিল, কেন মাসিমা, নতুন মা তো বেশ পারেন। জানো মাসিমা, নতুন মার পাড়াগাঁয়ে বাড়ি হলে কি হয়, তিনি মেম মিশনারিদের স্কুলে পড়েছিলেন কি না, তাই তার হাতের শৌখিন কাজ খুব ভালো। আমার সেই মা কিচ্ছু জানত না। প্রতিমা এতক্ষণ বাঁ হাতে তাপসের গলা জড়াইয়া ধরিয়া দাঁড়াইয়াছিল। এই কথাগুলি শুনিতে শুনিতে হাতখানা নিঃশব্দে ঝরিয়া পড়িয়া গেল। প্রতিমা কি যেন বলিতে চাহিল, গলার নিচে কি একটা কথা মোচড় দিয়া ঠেলিয়া উঠিতে চাহিল। সজোরে চাপা দিয়া পার্শ্বের আলমারিটা খুলিল। তারপর মস্তক চুম্বন করিয়া আশীর্বাদ করিয়া 2টি টাকা তাহার হাতে দিয়া, এসো বাবা, বেঁচে থাকো বলিয়া দরজা পার করিয়া দিয়া প্রায় ছুটিতে ছুটিতেই রান্নাঘরে ঢুকিয়া পড়িল। স্বামী স্ত্রীতে পরামর্শ করিয়া সুলতা মধ্যাহ্নে বড় বাড়িতে গিয়া প্রতিমার সহিত সাক্ষাৎ করিল। ভালো করিয়া কথা হইল না, গল্পও জমিল না। সুলতার মনে হইল, ধনী গৃহের বধূটির রূপের, ধনের, গর্বের সীমা নাই। 2-1টি এ কথা সে কথার পর সুলতা আসল কথাটি বলিয়া ফেলিল। উনি বলছিলেন, তপুর জন্মদিনে আজ যদি আপনি আমাদের বাড়িতে খান। প্রতিমা ধীর, সংযত, সুস্পষ্ট কণ্ঠে বলিল, আমি তো কোথাও খাইনি। সুলতা ইহার পরে আর কি বলিয়া অনুরোধ করিবে তাহা ভাবিয়া না পাইয়া বলিল, তবু একবার আসবেন দিদি, আপনারই দেওয়া 5 সামগ্রী দিয়ে তবু খাবে। প্রতিমা কথাটা সেইখানেই শেষ করিয়া দিয়া কহিল, জন্ম জন্ম খাক। সুলতা বলিল, আপনি তো আমাদের বাড়িতে যেতেন দিদি, কতদিন ওকে খাইয়েছেন। প্রতিমা বলিল, আমার যাওয়ার সুবিধে হবে না, আপনি আমাকে মাপ করবেন। স্বামী স্ত্রীতে রাত্রে এইরূপ কথা হইল। মাগির সঙ্গে তোমার ভালোবাসা হয়েছিল না কি গো? ছি ছি নয় গো, ছি নয়, বলোই না খুলে, শুনে সার্থক হই। এত আনাগোনা, এত খাওয়ানো দাওয়ানো, এত আদর যত্ন, আর এখন একবার আসবারও সুবিধে হয় না। হৃদয়নাথ কি ভাবিতেছিলেন, ভাবিতে ভাবিতেই অসংলগ্ন কণ্ঠে কহিলেন, ছি। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।